সুধী দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো একটি নতুন বিষয় নিয়ে আমরা চলে এসেছি। ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে আয়োজিত স্বাস্থ্য কথা টেলিভিশনের অন্যতম স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। আমরা আজকে যে বিষয়টি সিলেক্ট করেছি সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ। এবং অনুষ্ঠানটি যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে অনলাইনে, আপনারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারবেন, আমাদেরকে প্রশ্ন করতে পারবেন এবং আমরা উত্তর দিব। উত্তর দিতে এবং এই বিষয়ে আলোচনা করতে আমাদের আসসালামু আলাইকুম। আমি ডক্টর শফিক। আমি সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি ইউনাইটেড হাসপাতালে। ধন্যবাদ হুমা আমাকে সংযুক্ত করবার জন্য। আজকে দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা অবশ্যই এখানে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ স্যার। আসলে খুব ভাল লাগতো স্যার আপনাকে আমাদের মাঝখানে পেয়ে। অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন করতে ইচ্ছা করছে। তো শুরু করি আজকে। স্যার, ১ম এ একটু জিজ্ঞেস করব যে উচ্চ রক্তচাপ এটা যদি সাধারণ মানুষজনের দৃষ্টিভঙ্গি থেকে বলি, সবার ধারণা ১২০/৮০ র উপরে উঠলেই সেটা উচ্চ রক্তচাপ। তো শুরুতে একটু জিজ্ঞেস করে নেই স্যার, উচ্চ রক্তচাপ আসলে কখন বলা হয়? ধন্যবাদ হুমা। এটা খুব চমৎকার একটা প্রশ্ন। কারণ হচ্ছে আমরা অনেক সময় উচ্চ রক্তচাপকে অনেক সময় ভুল করি। রক্তচাপ বেড়ে গেলেই এটা একটা রোগ না। রক্তচাপ বিভিন্ন কারণে বাড়তে পারে। সবচেয়ে বড় কারণ হচ্ছে রক্তচাপ বেড়ে যাবার পেছনে সবচেয়ে বড় কারণ শুয়ে বসে থেকে রক্তচাপ বেড়ে যেতে পারে, সেটা টেনশনের কারণে, এংজাইটির কারণে। আমাদের ব্রেইন কাজ করে রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, আমাদের ব্রেইন। হার্ট কিন্তু মূলত রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, মূলত নিয়ন্ত্রণ করে ব্রেইন। কখনো কখনো রক্তচাপকে বাড়িয়ে দেয়, টেনশন করে বাড়িয়ে দেয়। আমরা পরিশ্রমের কাজ যখন করি তখন রক্তচাপ বেড়ে যায়, আমরা যখন হাঁটি দৌড়ই তখন ব্লাড প্রেশার বেড়ে যায়। বাট এটা হাইপারটেনশন না। হাইপারটেনশনের সংজ্ঞা হচ্ছে পারসিস্টেন্ট এলিভেশন অফ ব্লাড প্রেশার, অর্থাৎ সব সময়ের জন্য রক্তচাপ বেশি থাকবে, তখন এটাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো। কত বেশি? যদি ১৪০/৯০ এর উপরে থাকে, এটাও থাকলেও আমরা উচ্চ রক্তচাপই বলবো, অথবা এর থেকে বেশি থাকলে এবং সবসময়ের জন্য কখনো এটা বেজ লাইনে আসে না, তখন এইটাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো। আচ্ছা, আর ধন্যবাদ স্যার। স্যার, হ্যাঁ, স্যার বলেন স্যার। তারপর জিজ্ঞেস না, করব। আমি সেটা পাশে আরেকটু বলতে চাচ্ছিলাম যে অনেক সময় আমরা খুব ভয় পেয়ে যাই ব্লাড প্রেশার বেড়ে গেছে এবং রক্তচাপ বেশি হয়ে গেছে বিধায় অনেক সময় ডাক্তারের শরণাপন্ন হই, অনেক সময় ডাক্তার রক্তচাপ বেশি দেখে ওষুধ দিয়ে দেন। তো সেই সমস্ত জায়গায় আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমরা যদি একটু ওয়েট করি, কয়েকটা দিন ব্লাড প্রেশার সকালে সন্ধ্যায় মেপে দেখি এবং প্রতিদিন বেশি আছে, এভাবে যদি সপ্তাহখানেক বেশি থাকে, তাহলে তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হতে পারি। জি, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে ২-১ টা জিনিস বলব। সেটা হচ্ছে একটা, যে যখন কারো প্রেশার বেড়ে যায়, সাধারণ মানুষজন ১ম এ ডাক্তারের কাছে না এসে ফার্মেসিতে ছুটে যায়। সেখানে যেয়ে একটু প্রেশার মেপে দেখে। যদি দেখে যে হাই, যেকোনো একটা প্রেশারের ওষুধ তারা খেয়ে নেয়। এটা ফার্মেসি ওয়ালারা অনেক সময় চুজ করে দিয়ে দেয়। যেকোনো একটা হুট করে খেয়ে নেয়। তো এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করব যে স্যার, উচ্চ রক্তচাপের চিকিৎসায় আসলে প্রসেস গুলো কি, কি? বা এই হুটহাট ওষুধ খেয়ে নেয়াটা কতটা ভয়ংকর হতে পারে? ধন্যবাদ। ধরো আমার কাছে একজন পেশেন্ট আসলো, বলল যে আমার জ্বর আছে। তাহলে আমরা কি করব? থার্মোমিটার দিয়ে তার জ্বরটা মেপে দেখব যে সত্যি জ্বর হুম, আছে হুম। কিনা, অথবা হাত দিয়ে তার তাপমাত্রা অনুধাবন করবার চেষ্টা করব যে সত্যি তার টেম্পারেচারটা নরমাল থেকে বেশি কিনা, এবং তারপর চিন্তা করব যে এই জ্বরটা কি কারণে হতে পারে। তারপর তার চিকিৎসার উপর নির্ভর করে। অর্থাৎ একটা ডায়াগনোসিস দরকার, রাইট? জি স্যার, জি স্যার। তাহলে উচ্চ রক্তচাপের ডায়াগনোসিস প্রথমত দরকার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। উচ্চ রক্তচাপে আমরা আগে ডায়াগনোসিস করব, অথবা তার হিস্ট্রি থেকে জেনে নেব তার আগে রক্তচাপ বেশি ছিল, রাইট নাও আনকন্ট্রোল। তাহলে আমার ডায়াগনোসিস করবার জন্য রক্তচাপ না মাপা ছাড়া উচ্চ রক্তচাপ বলতে পারবো না। তাহলে একবার মাপলে কি আমরা উচ্চ রক্তচাপ বলতে পারবো? কখনোই না। কারণ হচ্ছে পেশেন্ট যখন ডাক্তারের চেম্বারে যায়, অথবা কোনো ফার্মেসিতে যায়, অথবা সে যখন কোনো টেনশন বা এংজাইটিতে থাকেন, ঠিক সেই মুহূর্তে রক্তচাপ বেশিই পাওয়া যাবে। ইউজুয়ালি বেশি পাওয়া যায়। বেশিরভাগ রোগীর ক্ষেত্রে চেম্বারে ব্লাড প্রেশার বেশিই থাকে। তো এইটাকে জি ধরে স্যার। যদি আমরা ঔষধ দেই, তাহলে আমাদের ডায়াগনোসিসটা ভুল হতে পারে। কারণ আমরা আগেই বলেছি যে পারসিস্টেন্ট এলিভেশন অফ ব্লাড প্রেশার। আমি তো পারসিস্টেন্ট এলিভেশন অফ ব্লাড প্রেশারটা দেখিই নাই। তার ব্লাড প্রেশারটা দেখেছি ১ বার বা ২ বার। এবং এই ১ বার বা ২ বার ব্লাড প্রেশার বেশি, এটাতে আমরা পারসিস্টেন্ট প্রমাণ করতে পারলাম না। তাহলে
আমরা পেশেন্টের মেন্টাল স্ট্যাটাসটা জানবার চেষ্টা করব। তিনি কি মানে খুব বেশি টেনশন করছেন কিনা এবং ইন দ্য মিন টাইম তার বড় ধরনের কোনো কষ্টের কোনো কারণ, এইগুলো দেখে নিয়ে তারপর আমি তাকে বলব যে, "আপনি আপনার ব্লাড প্রেশারটা সকালে একবার, সন্ধ্যায় একবার বাড়িতে বসে মাপুন এবং ব্লাড প্রেশারটা কোনো একটা চার্ট করুন। সেই চার্টটা নিয়ে ৭ দিন বা ২ সপ্তাহ পরে আমার চেম্বারে আসুন।" তখন যদি দেখি যে ব্লাড প্রেশারটা সত্যি, সত্যি বেশি আছে এবং প্রত্যেকটা রিডিংই বেশি, তখন আমরা তাকে উচ্চ রক্তচাপ বলব বা হাইপারটেনশন রোগী হিসাবে চিহ্নিত। কিন্তু হুটহাট ব্লাড প্রেশার বেড়ে গেল আর একটা ওষুধ খেয়ে নিলাম। এটাতে সমস্যা কি হতে পারে? জি স্যার। সাধারণত টেনশনের কারণে যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, সেই ব্লাড প্রেশারটা ঔষধ দিয়ে হাইপারটেনশনের ওষুধ দিয়ে সাধারণত খুব একটা কন্ট্রোল করা যায় না। সেক্ষেত্রে দরকার পড়ে তার টেনশনকে কমাবার জন্য ব্যবস্থা নেয়া। সেটা সে নিজেই করতে পারে অথবা অনেক সময় অ্যাংজিওলাইটিক বা টেনশন কমাবার কোনো ঔষধের প্রয়োজন পড়তে পারে এবং সেইটা দিলে তার ব্লাড প্রেশার এমনিতেই নরমাল হয়ে যাবে। কিন্তু আমরা যদি তাকে ঔষধ দেই, প্রেশার ঔষধ দেই, তাহলে কি হবে? তার ব্লাড প্রেশার হয়তো তৎক্ষণাৎ খানিকটা কমতেও পারে, নাও কমতে পারে। কিন্তু পরে যখন টেনশন কমে যাবে, ব্লাড প্রেশার এমনিতেই নরমাল হয়ে যাবার কথা, ঔষধের কারণে ব্লাড প্রেশার বেশি কমে যেয়ে মাথা ঘুরে পড়ে যেতে পারেন। সেটা আরো বড় ধরনের ডিজাস্টার হতে পারে। সেইজন্য আমাদেরকে রক্তচাপ যে উচ্চ রক্তচাপ হয়ে গেছে, সেটা প্রমাণ সাপেক্ষে ওষুধ সেবন করাটাই বাঞ্ছনীয়। ধন্যবাদ স্যার। স্যার আমরা আবারও আলোচনায় ফিরে আসবো। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। স্যার একটা বিরতি নিয়ে নিচ্ছি। শুধু দর্শকবৃন্দ নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পরে আমরা আবার মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত ১০ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় প্রিয় দর্শকবৃন্দ বিরতির পর ফিরে এলাম। ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে আয়োজিত স্বাস্থ্য কথা টেলিভিশনের অন্যতম স্বাস্থ্য বিষয়ক অনলাইন আয়োজন স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে কথা বলছিলাম উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ নিয়ে। সঙ্গে আছেন আমাদের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডক্টর আবু মোহাম্মদ শফিক স্যার। স্যার একটু জিজ্ঞেস করি যে প্রেশারের কি কোনো সাইন সিম্পটম থাকে যে যেই সাইন সিম্পটম দেখলে মানুষ বুঝবে যে না আমার প্রেশার হয়তো বা হাই এবং আমার করা উচিত? এরকম কি কোনো সাইন সিম্পটম? অনেক ধন্যবাদ। এইটা একটা বড় একটা জায়গা। সাধারণত আমরা দেখি যে পেশেন্ট বলে যে প্রেশার উঠলে ঘাড় ব্যথা করে, মাথা ব্যথা করে অথবা অনেকেই বলে যে প্রেশার উঠলে আমি টের পাই। এই ব্যাপারটিকে আমি একটু অন্যভাবেই দেখি। কারণ হচ্ছে ইফ ইউ গো থ্রু Google অথবা গো থ্রু জেনুইন ডেফিনিশন তাহলে বা সায়েন্স সিম্পটম দেখতে পারেন। তখন ওইখানে একটা কথাই লিখা আছে যে যে হাইপারটেনশন ইস এ সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার কেন? কারণ ইউজুয়ালি হাইপারটেনশন এ কোনো সাইন সিম্পটম নাই। সাধারণত কোনো ধরনের কষ্ট দেয় না এবং এটা কেন দেয় না? তার পেছনে সবচেয়ে বড় কারণ ব্লাড প্রেশার খুব স্লোলি বাড়তে থাকে। যখন শুরু হয় হাইপারটেনশন তখন খুব স্লোলি, যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি, কারো ব্লাড প্রেশার ১১০/৭০, তার যদি ব্লাড প্রেশার ১১৫/৭৫ হয়, উনি কোনো কিছু টের পাবেন না। এই ব্লাড প্রেশারটা বেড়ে যখন ১২০/৮০ হলো, তাও টের পাবেন না। তো এইটা কয়েক বছর ধরে বা কয়েক মাস ধরে এই ব্লাড প্রেশারটা বাড়তে থাকে এবং তার শরীরটা ওয়েল অ্যাডজাস্টেড হয়ে যায়। সেজন্য ব্লাড প্রেশারটা বাড়লে তিনি টের পাবেন না। কাজেই যেহেতু এটা টের পাওয়া যায় না,
সেই জন্য এটা ডায়াগনোসিসটা ভেরি ডিফিকাল্ট। কারণ পেশেন্ট যখন রুটিনলি কোনো ডাক্তার সাহেবের চেম্বারে আসেন, ব্লাড প্রেশার মেপে দেখা গেল বেশি, তখনই শুধু উনি জানেন যে উনার ব্লাড প্রেশার বেশি, তারপর কয়েক ধাপ মেপে দেখা গেল তার সত্যি হাইপারটেনশন হয়ে গেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলাই হয় 50% পেশেন্ট ডায়াগনোসিস করা যায় না। আর ডায়াগনোসিস করবার পরও 50% পেশেন্টের রক্তচাপ আমরা কন্ট্রোল করতে পারি না। কাজেই এইটা ডায়াগনোসিস করবার জন্য উত্তম ব্যবস্থাই হচ্ছে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং তাদের ব্লাড প্রেশার মাঝে মেপে দেখতে হবে, অন্তত বছরে একবার মেপে দেখতে হবে যে ব্লাড প্রেশার ঠিক আছে কিনা। যদি ব্লাড প্রেশার ঠিক থাকে তাহলে বাস ফাইন, আর যদি বেশি থাকে তাহলে পরপর কয়েকটা দিন অ্যাটলিস্ট 2 সপ্তাহ যদি আমরা মেপে দেখি, তারপর আমরা বলতে পারি তার উচ্চ রক্তচাপ হয়ে গিয়েছে কিনা। ইউজুয়ালি হাইপারটেনশনের কোনো সাইন সিমটম হয় না। তবে যদি এক্সিলারেটেড হাইপারটেনশন বলি আমরা, অর্থাৎ ব্লাড প্রেশার যদি হঠাৎ করে খুব বেশি বেড়ে গেছে, এটা হাইপারটেনশনের কোনো এক সময় হয়, বিভিন্ন কারণে হয়। তো সেই সমস্ত ক্ষেত্রে কিছু সাইন সিমটম হতে পারে, মাথা ঘুরতে পারে, মাথায় ব্যথা করতে পারে, বমি ভাব আসতে পারে, শরীরে ম্যাজ করতে পারে। তো সেগুলো কিছুটা হতে পারে। সেটা যদি হঠাৎ করে ব্লাড প্রেশার খুব বেশি বেড়ে যায়, সে সমস্ত ক্ষেত্রে কিছু সাইন সিমটম হতে পারে। ইউজুয়ালি সাইন সিমটম হয় না। ধন্যবাদ স্যার। স্যার আমাদের ইনবক্সে একজন পেশেন্ট হাজেরা সুলতানা লিখেছেন যে উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ এ দুটোর মধ্যে ভয়াবহ কোনটা? খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন উনি। নিম্ন রক্তচাপ এটা আসলে ভয়াবহ। নিম্ন রক্তচাপ সাধারণত মানুষের হয় কিভাবে? যদি কেউ জি ব্লাড স্যার। প্রেশার ওষুধ অতিরিক্ত খেয়ে নেয়, যাদের হাইপারটেনশন আছে, তারা অতিরিক্ত খেয়ে নিলেন, তাহলে হতে পারে নিম্ন রক্তচাপ। আরেকটা হলো যদি ডায়রিয়া হয় অথবা ভমিটিং হয়, অথবা যদি শরীর থেকে কোনো আকারে অতিরিক্ত ঘেমে যে যদি পানি লস হয় বা সোডিয়াম লস হয় এর পাশাপাশি, তাহলে রক্তচাপ কমে যেতে পারে। সেই রক্তচাপটাকে তখন তৎক্ষণাৎ আমরা নিম্ন রক্তচাপ বলছি ঠিকই, কিন্তু নিম্ন রক্তচাপ বলে সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক সময় কারো ব্লাড প্রেশার 90/60, আমরা বললাম যে তার নিম্ন রক্তচাপ আছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটি হলো তার জন্য 90/60 নর্মাল, কারণ তিনি এই 90/60 ব্লাড প্রেশার নিয়ে মানে ওনার প্রথম থেকেই তার 90/60 থাকে, এখন বয়স 40, এখনো ওনার 90/60 আছে, এবং এই ব্লাড প্রেশার নিয়ে উনি যাবতীয় সমস্ত কাজ করে বেড়াচ্ছেন, কোনো সমস্যা হয় না। তো এইটাকে আমরা নিম্ন রক্তচাপ বলবো না। তবে হঠাৎ করে যদি ব্লাড প্রেশার কমে যায়, 96, যারও ব্লাড প্রেশার 110/70 ছিল, তার ব্লাড প্রেশার হঠাৎ করে 90/60 নিচে নেমে আসতো, সেই ক্ষেত্রে তার মাথা ঘুরতে পারে, উনি পড়ে যেতে পারেন, মাথা ঘুরে পড়ে যেতে পারেন। দ্যাট ইজ ডেঞ্জারাস, রিয়েলি ডেঞ্জারাস। হঠাৎ করে ব্লাড প্রেশার বাড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটে না, তবে ব্লাড প্রেশার হঠাৎ করে বেশি কমে গেলে দুর্ঘটনা ঘটতে পারে, পড়ে যে উনি আঘাত পেতে পারেন, মাথায় আঘাত পেয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, সেটা বেশি ডেঞ্জারাস। ধন্যবাদ। স্যার আমি এইটার মধ্যে স্যার আমি একটা একটু প্রশ্ন করি জানার জন্য যে দেখা যায় যে অনেকের 10/70 বা 120/80 এরকম প্রেশার নরমালি থাকে। বাট ধরেন সপ্তাহে ২-৩ দিন আমি পেয়েছি। এইজন্য আপনি একটু জানার জন্য জিজ্ঞেস করছি যে আ ২-৩ দিন সপ্তাহে দেখা যায় যে তার 80-60 বা 90-60 এরকম প্রেশার হয়ে যায়। তখন তার খারাপ লাগে। আবার একটু রেস্ট নিলে হয়তোবা সেটা আবার নরমাল এ চলে আসে। তো যে স্যার যাদের এরকম একটা ব্যাপার যে প্রায়ই লো প্রেশার থাকে, এই পেশেন্টদের জন্য স্যার কি বলবেন? সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করা সাধারণত উচিত? অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করতে বলি। ব্লাড প্রেশারটা যদি ২৪ ঘন্টা তার ব্লাড প্রেশার মাপা হয়, একটা মেশিন যদি যুক্ত করে দেওয়া যায়, তখন আমরা দেখতে পাই যে তার ব্লাড প্রেশার কখনো খুব কমে যায় কিনা। এটা হতে পারে। সাধারণত অনেক সময় আমরা ভয় পেলে আমাদের ব্লাড প্রেশার এবং পালস রেট এই ২ টা কমে যেতে পারে, সেটা ভয় পেলে। অথবা কোনো কারণে মানসিক বিষণ্ণতার কারণে অনেক সময় ব্রেইন লো প্রোফাইলে যখন চলবে, তখন ব্লাড প্রেশার, পালস এগুলো কমে যেতে পারে। সেটা একটা বিষয় হতে পারে। সেই জিনিসটা সাইকোলজিক্যাল এবং নিউরোলজিক্যাল কোনো কারণে এটা হতে পারে। তো সেই কারণে এই সমস্ত ক্ষেত্রে আমরা ব্লাড প্রেশারটাকে যদি অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করে মেপে নিতে পারি, তাহলে এর কারণগুলো অনেক সময় উদ্ঘাটন করা যায়, এবং সেক্ষেত্রে অনেক সময় কাউন্সেলিং এবং অনেক সময় কিছু মেডিকেশনস দিয়ে এই ধরনের পেশেন্টদেরকে আমরা ইমপ্রুভ করতে পারি। হ্যাঁ, হতে পারে ধন্যবাদ এটা। স্যার। ধন্যবাদ স্যার। আর হাই প্রেশার এর জন্য স্যার
কোন ধরনের হৃদরোগের সম্ভাবনা আছে? ধন্যবাদ। হাইপারটেনশনের জন্য হৃদরোগের অনেকগুলো কারণ হয়। তার মধ্যে সবচাইতে মারাত্মক ব্যাপারটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, যেটা হলো হার্ট অ্যাটাকের কারণ। এছাড়া হার্টের মাসল মোটা হয়ে যেতে পারে, হার্টের ফাংশন কমে যে যে রক্ত লাংসে অনেক সময় পানি চলে আসে, শ্বাসকষ্ট হয়। সেটা আরেক ধরনের, যেটাকে আমরা বলি লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর বা কর্নিক হার্ট ফেইলিউর রূপ নিতে পারে। তো সবচাইতে মারাত্মক যেটা, সেটা হলো রক্তনালীতে চর্বি জমে করোনারি আর্টারি ডিজিজ, যেটাকে আমরা যেটা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে, যেটা মৃত্যুর ঝুঁকি। রাইট নাও পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুর ঝুঁকি হচ্ছে বা মৃত্যু ঘটছে এই করোনারি আর্টারি ডিজিজে। কাজে হাইপারটেনশন তার একটা জোগালদাতা। আমরা বলছি যে রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ এই হাইপারটেনশন যাদের আছে তাদের এই রোগটি হবার প্রবণতা সবচেয়ে বেশি হয়। ধন্যবাদ স্যার। স্যার আমি হাইপারটেনশন এর পেশেন্টদের জন্য জিজ্ঞেস করব যে তাদের প্রেশার কন্ট্রোলের জন্য কি উপায় আছে বা কি আমাদের ফলো করে চলতে হবে? বা ওষুধপত্র বা ডক্টরের সাথে কিভাবে কানেক্টিভিটি মেইনটেইন করতে হবে একটু যদি জানাতেন ওভারঅল। ধন্যবাদ। হাইপারটেনশনের রোগীদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে আমরা চিকিৎসা মডালিটিস যদি বলি, প্রথমত ইনিশিয়ালি আমরা ঔষধ দেই না। ইনিশিয়ালি আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশনস এবং ডায়েট কন্ট্রোল বা যে খুব ভালো ডায়েট আমরা যেটাকে বলি। এখন লাইফস্টাইল মডিফিকেশন এর মধ্যে নাম্বার 1, যদি সে স্মোকার হয়, স্মোকিং ত্যাগ করতে হবে। ২ নম্বর হচ্ছে প্রতিদিন হাঁটতে হবে ৩০ থেকে ৪০ মিনিট। শরীরের অতিরিক্ত মেদ থাকবে না বা শরীরের অতিরিক্ত ওজন সেটা ঝরিয়ে ফেলতে হবে। স্বাভাবিক ওজনে ফিরতে হবে। এবং ডায়েটটার মধ্যে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস বেশি রাখতে হবে। চর্বিজাত খাবারগুলো কমিয়ে খেতে হবে। এই ব্যাপারটাকে আমরা বলছি আ মানে লাইফস্টাইল মডিফিকেশন, এটা ফার্স্ট। এইটা আমরা ৬ মাস দেখি। ৬ মাস দেখার পর যদি দেখি যে স্টিল পেশেন্টের ব্লাড প্রেশার এগুলো করবার পরও ব্লাড প্রেশার বেশি আছে, তখন আমরা মেডিকেশনে যাই। এখন মেডিকেশন নির্ভর করে পেশেন্টের ব্লাড প্রেশারের অবস্থা দেখে একেকজনের মেডিকেশন একেক রকম। কোনো ঔষধে কারো সাইড ইফেক্ট হয়, পায়ে পানি আসে, সেগুলোকে আমাদের বাদ দিতে হয়। সেইজন্য পেশেন্টদেরকে আমরা প্রথমত ব্লাড প্রেশারের ওষুধ দিয়ে আ আ ১ মাস পর দেখতে চাই যে ব্লাড প্রেশার যতদিন পর্যন্ত আ কন্ট্রোল না হবে। কন্ট্রোল বলতে আমরা বলছি 130/80 র নিচে থাকতে হবে। 130/80 র নিচে থাকতে হবে। তাইলে আমরা এটাকে গুড কন্ট্রোল বলি। আর যদি এই অবস্থায় যতদিন না পৌঁছবে, আমরা মাসখানেক অন্তর এই পেশেন্টদেরকে দেখতে চাই এবং সেই ওষুধ তাকে তখন প্রয়োজনীয় ওষুধপত্রের বাড়িয়ে বা কমিয়ে তাকে এই মাত্রায় ব্লাড প্রেশার মেইনটেইন করবার জন্য চেষ্টা করি। এবং সেইটা যদি করা যায় তাহলে তার কমপ্লিকেশনস এর চান্স গুলো কমে যায়। মনে রাখা ভালো যে ব্লাড প্রেশার সাইলেন্ট কিলার, কোনো কষ্ট দেয় না, বাট এটা অনেক কমপ্লিকেশনস তৈরি করে। হার্টের সমস্যা করে, কিডনির সমস্যা করে, চোখের সমস্যা করে, ব্রেইনের স্ট্রোক করে। তো সমস্ত জায়গায় ভাইটাল মানে মৃত্যুর ঝুঁকি অনেক বাড়িয়ে ফেলে। সেজন্য ব্লাড প্রেশারটাকে আমরা খুব কন্ট্রোল করতে চাই। 130/80 র নিচে রাখতে চাই। আচ্ছা। স্যার অনেক মানুষের প্রশ্ন থাকে যে হাই প্রেশারের ওষুধ লাইফে একবার শুরু করলে আজীবন খেয়ে যেতে হয়। কোনো অফ দেয়া যায় না। স্যার এই জিনিসটা কতটা এটা তো প্রায়ই আমি চেম্বারে এই প্রশ্নের সম্মুখীন হই এবং আমরা চেষ্টা করি এটার উত্তর দেবার জন্য। সেটা হলো খুবই সত্য কথা যে হাইপারটেনশন যদি থাকে তাহলে তার ওষুধ লাগবেই। সারা জীবনই ওষুধ লাগবে, প্রোভাইডেড এর মাঝে যদি তার ব্লাড প্রেশার কোনো কারণে কমে না যায়। কোনো কারণে কমে যাওয়া, তার ডায়রিয়া হলো, তাহলে সাময়িকভাবে ব্লাড প্রেশার ওষুধ বন্ধ হবে। তার হার্ট অ্যাটাক হয়ে হার্টের ফাংশন অনেক কমে গেল। সেইজন্য রক্তচাপ কমে যাবে। তখন হয়তো ওষুধ কমিয়ে দিতে হবে। কিন্তু দেখা যায় যে কিছু পেশেন্ট ঔষধ খাচ্ছে, তাদের ১ বার বা ২ বার ব্লাড প্রেশার বেশি ছিল এবং তাকে ওষুধ দিয়ে দেওয়া হয়েছে। সেই সমস্ত পেশেন্টের সবারই প্রায় ওষুধ কমিয়ে ফেলে অথবা বন্ধই করা যায়। তো সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে ওষুধ বন্ধ করা যায়। কিন্তু ট্রুলি যার হাইপারটেনশন ডায়াগনোসিস করা হয়েছে, দিনের পর দিন যার ব্লাড প্রেশার বেশিই ছিল, তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার ওষুধ সবসময় লাগেই। এখানে একটু বলে রাখা ভালো যে ঔষধ খেলে সাইড ইফেক্ট খুবই সামান্য। আর ঔষধ না খেলে সাইড ইফেক্টটা চিন্তা করতে হবে অনেক বড়। যেটা
বলে শেষ করা যাবে না, কারণ এটা মৃত্যুর ঝুঁকি নয়। কাজেই এইখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা ওষুধ খেয়ে নিজের মৃত্যুর ঝুঁকিটাকে কমিয়ে ফেলবো এবং ভালো লাইফস্টাইল মেইনটেইন করব। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা প্রশ্ন শুনি অহরহ পেশেন্টদের থেকে, এই জন্যই জিজ্ঞেস করছি যে প্রেশারের ওষুধ কেউ একজন একটা স্টার্ট করলে সেম ওষুধ কতদিন খাওয়া যায়, বা এটা কি আলটিমেটলি কার্যকারিতা শেষ হয়ে যায় নাকি এক সময়, ওষুধ কি চেঞ্জ করা দরকার? হ্যাঁ, চমৎকার প্রশ্ন। সাধারণত ঔষধের ক্ষেত্রে মানে আমরা যখন ১ম দিকে আমাদের প্র্যাকটিস শুরু করি, তখন বেশ কিছু ঔষধ ছিল যেগুলো এখন ব্যবহার করি না আমরা। কারণ এর থেকে বেটার মেডিকেশনস, বেটার ঔষধ এখন আছে। প্রত্যেকটা ঔষধের কিছু না কিছু সাইড ইফেক্ট আছে। আছেই। প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে। আমি সাধারণত বলি ভাতেরও সাইড ইফেক্ট আছে। আমরা সবাই জানি কিন্তু ভাতের সাইড ইফেক্ট আছে। কিন্তু আমরা ভাত খাই তো, তাই না? সেরকম ঔষধের কিছু সাইড ইফেক্ট থাকে। আর এই সাইড ইফেক্টের থেকে ইফেক্ট যখন বেশি হয় বা এটার ভালো কাজ যখন বেশি করে, তখন এটা ঔষধ। আর সাইড ইফেক্ট যদি খুব বেশি থাকে তাহলে এটা বিষ হয়ে যায়। তো আমরা তো বিষ খেতে রাজি না, আমরা ওষুধই খাই। তো সাইড ইফেক্টগুলো খুবই সামান্য এবং এই সাইড ইফেক্টগুলো কিন্তু সবার হয় না, কারো হয়। সুতরাং এই সাইড ইফেক্টগুলো বিবেচনায় এনে ওষুধগুলোকে মডিফিকেশন করা হয়, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে ওষুধ দীর্ঘদিন খেলে সাধারণত এইটা তার শরীরে সয়ে যায়, পরবর্তীতে ওষুধ কাজ করবে না এমনটি নয়। দেখা যায় একটা ওষুধ সে দীর্ঘ ১০ বছর যাবৎ খাচ্ছেন এবং ১০ বছর যাবৎ ওনার ব্লাড প্রেশার বেশ ওয়েল কন্ট্রোল আছে। ইন দ্যাট কেস আমরা এই ওষুধটা যদি আমরা নতুন করে না জানি এটার কোনো সাইড ইফেক্ট আছে বা এটা হার্টের জন্য উপকার না করে অপকার করে, তাহলে এই ওষুধগুলোকে আমরা কন্টিনিউ করি। যদি দেখি না এর থেকে বেটার মেডিসিন আছে যেটা হার্টকেও ইমপ্রুভ করে, কিডনির ফাংশনকে ইমপ্রুভ করে, তখন আমরা এই ওষুধগুলোকে চেঞ্জ করবার চেষ্টা করি বা চেঞ্জ করেই দেই। যাতে করে তার বেনিফিশিয়ারি ইফেক্ট গুলো, কারণ ঔষধ শুধুমাত্র ব্লাড প্রেশার কমায়, কোনো ওষুধ ব্লাড প্রেশার কমিয়ে হার্টের রোগটাকে কমাবার চেষ্টা করে। সেই জন্য সেই সমস্ত বিবেচনা বা ডায়াবেটিসের জন্য কিছু ওষুধ বেশি উপকারী যেটা কিডনির উপকারও করে। তো সেইভাবে আমরা ওষুধগুলোকে সেট আপ করি। দেখা যাচ্ছে যে উনি একসময় ওষুধ খেতেন যে তখন ডায়াবেটিস ছিল না। এখন ডায়াবেটিস হয়ে যাবার কারণে আমরা ওষুধগুলোকে তখন আরেক ধাপ চেঞ্জ করে দেই। যেগুলো ডায়াবেটিস ফ্রেন্ডলি, ডায়াবেটিসের জন্য উপকার করে, কিডনির উপকার করে, সেই সমস্ত ওষুধে তখন চলে আসি। অথবা হার্টের সমস্যা হয়ে গেল, তখন হার্টের কারণে ব্লাড প্রেশার ওষুধটাকে নতুনভাবে সেট আপ করতে হয়। আদারওয়াইজ ব্লাড প্রেশার যদি ভালো থাকে, এই ওষুধগুলো যদি তার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি না করে, তাহলে আমরা ওষুধগুলো চালিয়েই যেতে চাই। ধন্যবাদ। স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে হাই প্রেশারের বা কার্ডিয়াক প্রবলেমের, যাদের হিস্ট্রি আছে, তারা অনেক সময় ইকোস্প্রিন অথবা ক্লোপিডোগ্রাল, আমি ম্যাক্সিমাম টাইম ইকোস্প্রিনই দেখেছি যে সপ্তাহে একটা দুইটা বা দুইটা তিনটা গ্যাপ দিয়ে একদিন পর পর খায়। এটা কি স্যার খাওয়া যায়, অথবা স্যার এটা যদি দীর্ঘদিন ধরে খাওয়া হয় তাহলে কি কোনো সমস্যা হওয়ার কথা বা কোনো প্রবলেম আছে নাকি? খুব চমৎকার প্রশ্ন। হাইপার টেনশনের রোগীদের কিন্তু মানে ইকোস্প্রিন হাইপার টেনশনের কোনো ঔষধ নেই এবং এটা সপ্তাহে ১ টা ২ টা খাবার ঔষধ। আমরা যদি ধারণা করি কারো রক্তনালীতে, হার্টের রক্তনালীতে যদি ব্লক আছে, তাহলে আমরা ইকোস্প্রিন পাশাপাশি তাকে একটা স্ট্যাটিন বা চর্বি কমাবার ঔষধ সাধারণত প্রেসক্রাইব করে থাকি। যাদের রক্তনালীতে ব্লক আছে অথবা হবার সম্ভাবনা খুব বেশি, পাশাপাশি ডায়াবেটিস আছে, অথবা পেশেন্টের হার্ট অ্যাটাক আছে, অথবা পেশেন্টের রিং লাগানো আছে, বাইপাস করা আছে, তখন শুধু ইকোস্প্রিন আমরা ট্যাবলেট দিয়েই রাখি বা সাথে ক্লপিডোগ্রাল দিই। এই জাতীয় ওষুধ খেলে প্রতিদিনই খেতে হয় এবং সারা জীবনই খেতে হয়। সাইড ইফেক্ট কখনো কোনো রোগ রোগীর দেখা যেতে পারে, স্পেশালি ব্লিডিং হতে পারে, সেই ধরনের কিছু। সেগুলোকে তখন সাময়িক আমরা বন্ধ রাখি এবং পরবর্তীতে যখন ব্লিডিং রিস্ক গুলো চলে যায় অথবা কখনো প্লাটেলেট কাউন্ট কমে গেলে তাকে সাময়িকভাবে বন্ধ রাখি। তারপরে যখন প্লাটেলেট কাউন্ট আবার স্বাভাবিক হয়ে যায়, তখন আমরা এই ওষুধটাকে আবার চালাতে চেষ্টা করি। বাট শুধুমাত্র হাইপারটেনশন আছে সেজন্য সপ্তাহে ১ টা ২ টা ওষুধ এইভাবে খাবার কোনো কারণ বা ইন্ডিকেশন আছে সেটা আমার জানা নাই। ধন্যবাদ স্যার। স্যার এবার আমি একটু করি একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইকোস্প্রিন দীর্ঘদিন খেলে অথবা ক্লোপিডোগ্রাল দীর্ঘদিন ধরে খেলে এটা কি রেজিস্ট্যান্ট হওয়ার সম্ভাবনা আছে স্যার?
ইকোস্প্রিন দীর্ঘদিন খেলে রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা আছে সেটা না। বরং কোনো ইকোস্প্রিনের প্রতি রেজিস্ট্যান্স অলরেডি আছে জেনেটিক্যালি। সেটা যদিও অনেক ফিউ, সাধারণত এটা আমরা খুব পাই না। তবে খুব রেয়ারলি পাওয়া যেতে পারে। তাদের ক্ষেত্রে ইকোস্প্রিনের পরিবর্তে আমরা তখন ক্লোপিডগ্রেল দেই। সেটা কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই পপুলেশনে ক্লোপিডগ্রেল এর রেজিস্ট্যান্সটা একটু বেশি ইকোস্প্রিনের তুলনায়। তো সেগুলো কিছু জেনেটিক অ্যানালাইসিস করে বের করা যায়। তবে সাধারণত আ মানে অত বেশি না। ইকোস্প্রিন, ক্লোপিডগ্রেল দুটাই সাধারণত দিতে পারি হার্টের ক্ষেত্রে। ধন্যবাদ স্যার। স্যার আসলে হাইপারটেনশন একটা ভাস্ট সাবজেক্ট। হৃদরোগ তো আরো ভাস্ট সাবজেক্ট স্যার। এত অল্প সময়ে আসলে এটা কভার করা একেবারেই সম্ভব না। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি স্যার। তো শেষ করতে হবে। এখন শেষ করার আগে আমি জানাতে চাচ্ছি আপনার থ্রুতে দর্শকদেরকে, যদি প্রেসার বা হাই প্রেসারের রোগী যারা আছেন তাদের সম্পর্কে আপনার কোনো অ্যাডভাইস। ধন্যবাদ। হাইপারটেনশন যারা রোগীরা আছেন, অবশ্যই ব্লাড প্রেশার কন্ট্রোল করবেন। এইটার কোনো বিকল্প নাই। রক্তচাপ যদি আপনি কন্ট্রোল করতে পারেন ফ্রম ভেরি বিগিনিং টাইম থেকে এবং সবসময় যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনটাকে সুস্থ স্বাভাবিকভাবে চালাতে পারবেন। এবং সেই রক্তচাপ কন্ট্রোল করবার জন্য আপনাকে কি করতে হবে? এক, অ্যালকোহলের অভ্যাস থাকলে সেটা ত্যাগ করতে হবে। স্মোকিং একেবারেই হারাম। এটা আ আ বন্ধ করতে হবে। স্বাভাবিক ওজনে ফিরতে হবে। প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট আমরা হাঁটবো। প্রতিদিন কিছু না কিছু ফ্রেশ শাকসবজি এবং ফ্রুটস খাবার চেষ্টা করব। আর আ আমি হাঁটবার ক্ষেত্রে সবসময় বলি যে বাইরে হাঁটবার জন্য। বাইরে হাঁটলে মনটা ভালো থাকে। কারণ এনভায়রনমেন্ট দ্যাট ইস, যদি আমরা আকাশ দেখতে পাই, বাতাস গায়ে লাগে এবং সবুজ বৃক্ষরাজি দেখতে পাই, তাহলে আমাদের মনটা অটোমেটিক্যালি ভালো হয়। কাজেই টেনশনগুলো কমতে থাকে। সেক্ষেত্রে হাইপারটেনশনটা কন্ট্রোলটা সহজ হয়। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শুনলেন। সবাই এই স্বাস্থ্য কথাকে অসংখ্য ধন্যবাদ। তাসমিয়া আহমেদ হুমা একসময় আমাদের সঙ্গে কাজ করতেন এবং চমৎকার উপস্থাপনা, এবং তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পরিসরে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। এবং তাদের যদি কিছু উপকার হয়, তাহলে মনে হয় যে আমাদের এই কথাবার্তাগুলো অনেক আ স সাফল্য হবে আমাদের কথাগুলো। ধন্যবাদ হুমা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। স্যার এত সুন্দর করে আসলে বলার জন্য অনেক ধন্যবাদ। যে পুরোটা সময় মনে মন্ত্রমুগ্ধের মতো আমি শুনছিলাম, খালি শুনছিলাম। আশা করছি দর্শকরাও শুনছিল। তো স্যার অন্য কোনো দিন হয়তো হৃদরোগের আরো ব্যাপার-স্যাপার নিয়ে আপনার সাথে আরো আলোচনা হবে স্যার। আজকে তাহলে আমি বিদায় নিয়ে নিচ্ছি স্যার। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। সুধী দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে জানি, এবং প্রত্যেকটা অনুষ্ঠান আমরা চেষ্টা করি সাজাতে নতুন বিষয় নিয়ে, যাতে আপনাদের সেটা জীবনে কাজে আসে। যারা মিস করে গেছেন, অবশ্যই এপিসোড থাকছে এই চ্যানেলের মধ্যে, অবশ্যই দেখে নিবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন।